বাচ্চাকে নিয়ে যে এইভাবে দর্শন করেছে, এইভাবে বিলেটকে যে এইটা তো আমি মেনে নিতে পারি। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজকে সিলেটের জেলা মহিলা দলের উদ্যোগে ইফতার বিতরণের আয়োজন করা হয়। এতে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে 500 প্যাকেট ইফতার বিতরণ করে তারা। এখন আমরা কথা শুনবো সিলেট জেলা মহিলা দলের নেতৃবৃন্দর কাছ থেকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা রমজানের আমাদের কয়েকটা প্রোগ্রাম ছিল। একটা ছিল মানববন্ধন, তারপর হচ্ছে দুস্থদের মধ্যে আজকে আমাদের ধারাবাহিকভাবে যে ইয়েগুলা হচ্ছে, তো আজকে হচ্ছে আমরা 500 পথচারীদের খাবার নিয়ে আয়োজন করেছি মহিলা জেলা মহিলা দলের ব্যানার থেকে, এবং আমাদের সহযোগিতায় আমরা বোনরা মিলে আয়োজন করেছি। তো এই প্রোগ্রামটা সাকসেস হওয়ার জন্য আমার ছোট বোনের অক্লান্ত পরিশ্রম, তো সেই জন্য ওকে ধন্যবাদ জানাই। আর এই যে আপনারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা সবসময় আমাদের একটা জিনিস কাজ করে যে আমরা পদপদবি নিয়ে বাসায় বসে থাকব, সুযোগ মতো আমরা আমাদের ফায়দা লুটব, সেই রাজনীতিতে আমি কখনো বিশ্বাসী ছিলাম না। আমি বিশ্বাসী ছিলাম যে দেশের দুর্দিনে দেশের মানুষের কল্যাণের জন্য মানুষের পাশে এসে দাঁড়ানোর। তো সে ব্যতিক্রম হয় নাই, এটা সবসময় আমি দেশের কল্যাণে কাজ করে আসছি, এবং সেই জন্য আজকে একদিন হলেও যেন মানুষকে ভালো কিছু খাবার দিতে পারি আমরা, সেই জন্য আমাদের এই আয়োজন। বাংলাদেশের সিলেটও একই অবস্থা। 5 তারিখের পর সবাই একটু সোচ্চার হচ্ছে। আমরা যারা তেগিরা ছিলাম তাদেরকে ধাক্কা মেরে ল্যাং মেরে ফেলে দেওয়ার মতো অবস্থা, এবং বিভিন্ন প্রোগ্রামে আমরা এটার শিকারও হচ্ছি। তো আমি বলবো যে এই বসন্তের কুকিল না, আসলে সুদিনে ফ্যামিলির পাশেও যেমন অনেক আত্মীয় স্বজনরা আসে, দলের পাশেও সুদিনে অনেক আসবে। সেই জন্য তেগি যারা সিনিয়র তেগি যারা ভালোবাসে দলকে, তারা অভিমান করে, বাট বেইমান নয়। দুর্দিনে আপনাদের পাশ থেকে সরে যাবে না, আবার সুদিনে এসে ফল খাবে না। তো বলবো যারা দুর্দিনে তাদেরকে বাছাই করে আবার তাদেরকে ঘর থেকে নিয়ে আসুন, যারা অভিমান করে ঘরে বসে আছে। 5 তারিখের আগে এতটা বছর যারা রাজপথে ছিল, যারা বিভিন্ন প্রোগ্রামে আপনারা দেখবেন বিভিন্ন প্রোগ্রামে ব্যানারে এসে ছবি তুলে নাই, এই ধরনের মানুষগুলোকে চিহ্নিত করুন। কারা হল ভিত্তিক প্রোগ্রাম করে, কারা স্টেজে এসে ছবি তুলে, আর কারা রাজপথে আন্দোলনে ছিল। সেই আন্দোলনীমুখী রাজপথের কর্মীদেরকে নিয়ে এসে আপনারা, আমি চাইব এইবার অন্ততপক্ষে এই মানুষগুলাকে যথার্থ মূল্যায়ন দিবেন, তাহলে দেশ এবং দল দুটাই উপকৃত হবে। বোনরা আসন, বাইরে আসন, যাতে তাদেরকে নিয়ে একটা ইফতার পার্টি করতে পারে, মানে একটা মনের আনন্দিত আর কিছু না। আসসালামু আলাইকুম। আমরা সিলেট জেলা মহিলা দলের পক্ষ থেকে ইফতার বিতরণের জন্য আমরা এখানে জড়িত হয়েছি। আসলে আমরা বিগত সরকার আমলে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি, অনেক দৌড়ানি খাইছি, পুলিশের দৌড়ানি খাইছি। অনেক প্রোগ্রাম করতে গিয়ে দেখা গেছে আমাদের সামনে জল কামান বা পুলিশ দাঁড়িয়ে রয়েছে। যে গত বছর আমরা যখন গিয়ে মানববন্ধন করতে গেছি, পুলিশ আমার শাড়িতে ধরে টান দিছে যে গাড়িতে উঠে নেবে। অনেক কিছু শিকার হয়েছি আমরা। তো এখন ভালো লাগতেছে যাক আমরা একটা স্বাধীন দেশে এরকম একটা প্রোগ্রাম করতে পারতেছি, বা জনসাধারণের পাশে এসে আমরা দাঁড়াইতে পারতেছি, এটা ভেবে আমাদের কাছে ভালো লাগতেছে। তারপরে আমরা এখন ভালো লাগতেছে এটা বলতে পারতেছি না, কারণ আমাদের বোন আসিয়া যে ইতিমধ্যে মারা গেছে, তার প্রতিবাদে আমরা গত পরশু মানববন্ধন করেছিলাম। ছিলেন আমাদের বাইরে, এখানে ছিলেন, কিন্তু এই মৃত্যুটা আমরা মেনে নিতে পারতেছি না। আমাদের মেয়েরা, আমাদের বোনেরা যদি আজকে নিরাপদ না থাকে আপনাদের পুরুষদের কাছে, তাহলে তারা কোথায় যাবে, কার কাছে? এই বছর তো কোনো বাধা পাচ্ছি না, পাওয়ার কোনো কথাও নাই, আর এরকম কেউ নাই যে বাধা দেওয়ার মতন, এসে ওই দিন চলে গিয়েছে। আচ্ছা, আর যখন আমরা যখন ছিলাম না, ক্ষমতাতে ছিলাম না, আমি সালমা আলী এনি টাইম ক্ষমতাতে ছিলাম, তার জন্য আমার নাম রাখা হয়েছে, আওয়ামী লীগের লিডার রেখেছে আমার নাম বিদ্রোহী সালমা আপা। ইয়েস, আমি বিদ্রোহী সালমা আপা। তা দ্বিতীয় কথা হলো কি, আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দে না কখনো। তা এইটা মানুষের মনে রাখতে হবে, কালকে আমার দিন, আজকে আপনার দিন। যারা আমাদেরকে বিপদে ফেলেছে, দৌড়েছে, আজকে উনাদেরকে ওরা দৌড়াচ্ছে। যেমন
কর্ম তেমন ফল। আর এখন আমরা রমজান মাসে আমরা আসছি, মানে আমাদের দল থেকে আমরা সবাইকে ইফতার খাওয়াবার জন্য। আর আরেকটা কথা হলো, দুঃখ লাগতেছে, ওই যে আসিয়া মেয়েটা যে মারা গিয়েছে, মেয়েটা তো মারা গেছে, মারা যাওয়ার কিছুক্ষণ আগে সেইটা বলে গিয়েছে যে আমাকে যেভাবে মারছে, কাটছে, বিলেট দিয়ে কেটেছে, ওকে ওইভাবে শিল্পাটা নিয়ে আসেন, আমি মারবো, মরে গেলে আমার আত্মা শান্তি পাবে। তো আমি এইটা বলতে চাচ্ছি, ওইখানে ওই লাশ রেখে কিছু ডক্টররা দেখেছি ওরা পিক তুলতেছে, এইটা আবার কি ধরনের বুঝলাম না। ওদের কি মানবতা নাই? একটা শিশু বাচ্চা মারা গিয়েছে, ওকে এনে সবাই প্রতিবাদ করে ওকে এনে ওকে ফাঁসি দেওয়ার পর ওকে আমাদের বোনটাকে মাটি দেওয়া উচিত ছিল, কিন্তু ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে দেখছি আরেকটা সাংবাদিক আমি দেখেছি, আমি এনি টাইম আমি ওইটা নিয়ে থাকি, আমার মাথা মানে আমি নিজে খেতে পাচ্ছি না, ঘুমাতে পারছি না এই বাচ্চা এটা নিয়ে। একজন সাংবাদিক বলতেছে, মাকে যে বলতেছে, আচ্ছা ও যদি আপনার কাছে এসে ক্ষমা চায় আপনি কি ক্ষমা করে দিবেন? আরে সাংবাদিক, তুমি এই কথা কিভাবে বলো? এটা যদি তোমার বোনের হতো, তোমার মেয়ের মতো হতো, তাহলে তুমি এইটা প্রশ্ন তোমাকে কেউ করলে তোমার কাছে কীভাবে লাগতো? খারাপ লাগতো না? তো এইটা সাংবাদিক কিভাবে প্রশ্ন করলো? এই সাংবাদিকের বিবেকটা কোথায় আমি চিন্তা করে পাচ্ছি না। আমি একজন সেনাবাহিনীর পরিবারের সন্তান, আমি সামাজিক সংগঠন নিয়ে আমি থাকি, আমাকে আচ্ছা পুরা বিশ্ব আমাকে চিনে, আমি প্রতিবাদী একটা মেয়ে। আমার কথা হলে এটা সেনাবাহিনীকে বলতেছি, দ্রুতভাবে নিয়ে আসে ওদেরকে ফাঁসি দেওয়ার চেষ্টা করেন, ফাঁসি দিবেন, ওদেরকে ফাঁসি দিবেন। এরকম যে কাজ করে ওদের লিঙ্গটা কেটে ফেলবেন। আমাদের আইন কেন এত জিম্মি থাকে? আর আমাদের আইনের গতিতে কেন চলে না? আর আইন কেন আপনার বিরোধী পার্টির সাথে চলে যায়? যে অন্যায় করেছে তার দৃষ্টি আকর্ষণ করে তার কাছে চলে যায় কেন? কি টাকা দিয়ে সব কিছু কিনা হয় দেশের মধ্যে। আমি আইনের সবাইকে বলতেছি, এই কাজটা যদি আপনার মেয়ের সাথে করতো, আপনার বোনের সাথে হতো, তখন আপনি কি করতেন? আমাকে বলেন, কি করতেন? তখন তো আপনি ঝাঁপিয়ে বলতেন। তো আপনারা প্রতিজ্ঞা করে উকিল হয়েছেন, ডক্টর হয়েছেন, আমরা আপনাদেরকে রেসপেক্ট করি, আপনাদের অনেক, কিন্তু আপনাদের মধ্যে অনেক ভুল ত্রুটি অনেক কিছু আছে, এগুলা ছেড়ে দেন। এখন এইভাবে চলবে না, আমাদের হাতে চুরি নাই, আমরা মাঠে নেমে আসছি, যতদিন বেঁচে থাকবো অতদিন আমরা মাঠে থাকবো, রাস্তায় থাকবো, যেখানে অন্যায় হইবে সেখানে যাব, আমরা বসে থাকবো না। বলে দিলাম, সুন্দর বাংলাদেশ চাই। এনি দল, এনি পার্সন, প্রত্যেকটা দলের মানুষ এই দেশকে সুন্দর করার জন্য নামিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে। অনেক রক্ত দেখেছি, আর রক্ত দেখতে চাই না। এত সুন্দর করে আনাচে কানাচে এত ক্লিনিক কেন? আনাচে কানাচে এত ক্লিনিক, এত লাইসেন্স কে দে? এত ডাক্তার কোথা থেকে আসে? যে ডাক্তার একটা অপারেশন করতে গিয়ে আরেকটা অপারেশন করে। ঢাকাতে প্রত্যেকবার আমি দেখেছি একটা না একটা করে। এগুলা কি ধরনের? আমি এগুলা বুঝি না। প্রত্যেকটা সেক্টর সুন্দর হতে চাই, প্রত্যেকটা ডাক্তারের লাইসেন্স দেখে, ডাক্তারকে লাইসেন্স দিয়ে তারপরে ক্লিনিক করার দিবেন। আর আমি বলতেছি, এত সরকারি ক্লিনিকের দরকার নাই। বিদেশে যেইভাবে আপনাদের ক্লিনিকরা থাকে, বিদেশে যেইভাবে থাকে ওইভাবে আমাদেরটা করুক। আর চুরি করলে হাত কেটে ফেলে, দর্শন করলে গলা কেটে ফেলে। আমাদের দেশ মুসলিম কান্ট্রি, এই দেশে কেন হয় না? কারণ কি? আমাদের উপরে লেভেলে যারা থাকে, সব চুরচুট্টারা থাকে, ওরা সুযোগ দিয়ে দেয় বলে ওরা এই কাজ করার সুযোগ পায়। আর আমাদের আইন যদি করা থাকতো তাইলে কখনো এই কাজ করতো না, কখনো করতো না। তা আমার কথা হলো, ওদেরকে এনে মানুষের সামনে রমজানের ভিতরে ওকে যে কোনো মাদ্রাসা বড় একটা মাঠে নিয়ে এসে মানুষের সামনে ওই মেয়েটাকে যেইভাবে তিলে তিলে মারছে, ওই বাচ্চাটাকে যেভাবে মারছে, বাচ্চা বলে গিয়েছে, সেই বাচ্চা যেন মনের আশা পূরণ করেন। আমি সেনাবাহিনী ভাইদেরকে বলতেছি, পুলিশ ভাইদেরকে বলতেছি, যত প্রশাসন আছে সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি। তারপরে আপনার উকিল যত ভাইরা আছেন, ম্যাজিস্ট্রেট যারা আছেন, সবাইকে আমি 2 হাত রিকোয়েস্ট করে বলতেছি, আর এরকম করতে দিবেন না। এইরকম যেন আর দেশটা চলে না। দেশটা অনেক কষ্টের বিনিময়ে, অনেক রক্ত দেওয়ার পরে এই দেশটা স্বাধীন হয়েছে। তার জন্য চাই দেশটা সুন্দর, সোনার বাংলাদেশ যে আমাদের জন্য হয়। আই লাভ ইউ বাংলাদেশ, আর লাভ ইউ বাংলাদেশের জনগণ আছে, সবাইকে আমি বলতেছি, আপনার সবাই রুখে দাঁড়া, সবাই আসেন।